ধরে নিয়ে যাওয়ার ৮ দিন পর নায়ক রাজ্জাককে ফেরত দিল মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ। অবশেষে আমরা রাজ্জাককে তার সমস্ত বিলঙ্গিং সহ তার সাথে যে সমস্ত জিনিসপত্র তার সঙ্গে ছিল সেগুলো সবকিছু সহ তাকে আমরা ফেরত নিয়ে এসেছি। সে সুস্থ আছে, তাদেরকে ডাক্তারকে দিয়ে তাকে পরীক্ষা করানো হয়েছে। 3টি বিষয়ে সম্মত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। মায়ানমারের সাথে আমাদের যেটা হলো সীমান্ত ম্যানেজমেন্টের জন্য যেটা 1980 যেটা হলো স্বাক্ষরিত ছিল, সেটা উভয় পক্ষ শ্রদ্ধার সাথে অনুসরণ করবে। ঘরে ফেরার প্রতীক্ষায় রাজ্জাকের প্রিয়জনরা। খালি ছবি দেখলে তো আমি সান্ত্বনা পাইতেছি না। বাচ্চাকে এখনো তার বাবা দেখেনি, তাই আমি চাই তাড়াতাড়ি ওর বাবা আসুক এবং ওকে তাড়াতাড়ি দেখতে পায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি আসাদ আজম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 2 পুলিশ কর্মকর্তা সহ 18 জন জড়িত থাকার কথা জানিয়ে জবানবন্দি দিলেন ইয়াবা সহ আটক পুলিশের সহকারী উপপরিদর্শক। মাদক ব্যবসায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক সমাজের। রাজধানীর লালবাগে বাড়িতে ককটেল বিস্ফোরণে 8 বছরের এক শিশুর মৃত্যু, বোন নেহা গুরুতর আহত। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের শতাধিক গ্রাম প্লাবিত। বান্দরবানের সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ। ডুবে গেছে দক্ষিণের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। এবং টেস্ট, ওয়ানডে ও টি-20 3 ধরনের ক্রিকেটে আবারও সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডেতে পেছনে ফেললেন দিলশানকে। ধরে নিয়ে যাওয়ার 8 দিন পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নায়ক রাজ্জাককে ফেরত দিল মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ। বিকেল 5:30টার দিকে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এর আগে সকাল 10:30 থেকে 3:30 পর্যন্ত প্রায় 5 ঘন্টা পতাকা বৈঠক করে বিজিবি ও বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কূটনীতিক চাপের মুখে 8 দিন পর অবশেষে বিজিবির নায়ক আব্দুর রাজ্জাককে ফেরত দিল মিয়ানমার। অথচ তাকে ফেরত আনার জন্য গত 17 জুন থেকে একাধিকবার পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছিল বাংলাদেশ, কিন্তু মিয়ানমার তাতে সাড়া দেয়নি। 22 জুন মিয়ানমার নিজ থেকে বাংলাদেশকে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়। আর বৃহস্পতিবার মিয়ানমারের মংডুতে উভয় দেশের 5 ঘন্টা ব্যাপী পতাকা বৈঠক শেষে তাকে বৃহস্পতিবার বিকেলে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় কোস্টগার্ডের দ্রুতগতির স্পিডবোট মেটার শার্ক করে তাকে নিয়ে আসা হয় টেকনাফ স্থলবন্দরে। ঊর্ধ্বতন বিজিবি কর্মকর্তারা তাকে বরণ করে নেন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে 42 বিজিবি হেডকোয়ার্টারে। তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তারা তাদের কথা বলেছে, আমরা আমাদের যুক্তি তুলে ধরেছি। অবশেষে আমরা রাজ্জাককে তার সমস্ত বিলঙ্গিং সহ তার সাথে যে সমস্ত জিনিসপত্র তার সঙ্গে ছিল সেগুলো সবকিছু সহ তাকে আমরা ফেরত নিয়ে এসেছি। সে সুস্থ আছে, তাদেরকে ডাক্তারকে দিয়ে তাকে পরীক্ষা করানো হয়েছে। সে সুস্থ আছে। 8 দিন মিয়ানমারে বন্দী জীবন কাটানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় যখন টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছান, তখন রাজ্জাকের চোখেমুখী ছিল আনন্দের ঝিলিক। মূলত বাংলাদেশ সীমানায় চোরাচালান বিরোধী তল্লাশি চালানোর সময় মিয়ানমার বাহিনী ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছিল বলে তিনি অভিযোগ করেন। একই সাথে দেশে ফিরে আসতে পেরে তিনি খুশি বলে জানান। সকালবেলা নৌকা চেক করি, মায়ানমারের ওখান থেকে ওরা এসে আমাদের অতিরিক্ত হামলা করে এবং আমরা সাথে সাথে প্রত্যুত্তর দেই, দস্তদস্তি হয় এবং আমাদের সবাই আমার নাকে লাগছিল ওই দস্তদস্তিতে গত 17 জুন ভোরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ জাদিমোড়া এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ। এই ঘটনায় আরো এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়। তুলে নিয়ে যাওয়ার পর তাকে হেয় করে মিয়ানমার বাহিনী সামাজিক গণমাধ্যমে ছবিও দিয়েছিল। তবে আজ পতাকা বৈঠকের মাধ্যমে তার সাথে থাকা অস্ত্র ও গুলি সহ ফেরত দেওয়া হলো নায়ক রাজ্জাককে। কক্সবাজারের টেকনাফ থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে নায়ক রাজ্জাককে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি 3টি বিষয়ে সম্মত হয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ। এখন থেকে উভয় পক্ষই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে দ্রুত সাড়া দেয়া, সীমানায় প্রবেশের ক্ষেত্রে আগে থেকে অনুমতি নেয়া এবং সীমানা চুক্তি মেনে চলার বিষয়ে একমত হন। বিকেলে রাজধানীর পিলখানায় মিয়ানমারে বিজিবি ও বিজেপির বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এ সময় অস্ত্র ও গুলিসহ রাজ্জাককে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
5:30 নায়ক রাজ্জাককে তার ব্যক্তিগত অস্ত্র, নিয়ে যাওয়া 22 রাউন্ড অ্যামুনিশন সহ এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিস সহ বিজিবি দলের নিকট হস্তান্তর করা হয়। উভয় পক্ষ যে কোনো ধরনের তথ্য একে অপরের কাছে আদান প্রদান করবে এবং সেই তথ্যের উপরে খুব দ্রুত গতিতে প্রম্পট রেসপন্স করবে, এই জিনিসটা সম্মত হয়। আর দ্বিতীয় আরেকটা বিষয়, যে কেউ যদি কারো সীমান্ত অতিক্রম করার যদি কোনো প্রয়োজন হয় যে কোনো কারণে, সেটা হলো তারা হলো আগে থেকে জানাবে। এবং আমাদের যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, যেটা মায়ানমারের সাথে আমাদের যেটা হলো সীমান্ত ম্যানেজমেন্টের জন্য যেটা 1980 যেটা হলো স্বাক্ষরিত ছিল, সেটা উভয় পক্ষ শ্রদ্ধার সাথে অনুসরণ করবে, সেই ব্যাপারে সম্মত হয়। মিয়ানমার থেকে বিজিবির নায়ক আব্দুর রাজ্জাকের মুক্তির খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার ও প্রতিবেশীরা। বিকেলে রাজ্জাককে হস্তান্তরের প্রক্রিয়া শুরুর খবর প্রকাশের পর থেকেই তাদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। এ সময় বাংলাদেশ সরকারকে বারবার ধন্যবাদ জানান তারা। নায়ক রাজ্জাকের বাবা মায়ের এখন একটাই দাবি, দ্রুত তাদের সন্তান ঘরে ফিরে আসুক। শুধু স্বজনরাই নয়, নাটোরের সিংড়া উপজেলার বলিয়াবাড়ি গ্রামের বাসিন্দারাও অপেক্ষায় আছেন রাজ্জাকের ঘরে ফেরার। এখন সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, যেহেতু আমার ভাইয়া দেশে ফিরে আসতে পারছে, তাই অতি দ্রুত আমার ভাইয়াকে যেন আমাদের গ্রামের বাড়িতে দেয়। আমার বাবাকে ফিরে দেওয়া হয়েছে, এতে আমরা খুব খুশি। বাচ্চাকে এখনো তার বাবা দেখেনি, তাই আমি চাই তাড়াতাড়ি ওর বাবা আসুক এবং ওকে তাড়াতাড়ি দেখতে পাই। সপরিবার মিলে তার জন্য অপেক্ষায় আছি। আর আমরা মোবাইলে কথা বলতে চাই। খালি ছবি দেখলে তো আমি সান্ত্বনা পাইতেছি না। রাজধানীর লালবাগ এলাকার রিয়াজউদ্দিন রোডের একটি বাসায় বোমা বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 4র্থ শ্রেণী পড়ুয়া আরও এক শিশু। নিহতের স্বজনদের দাবি, বাড়ির বাইরে থেকে দুর্বৃত্তের ছোঁড়া বোমা বিস্ফোরণে আহত হয় শিশু মেরাজ ও তার বড় বোন নেহা। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন 5 বছরের শিশু মেরাজকে। তবে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, বাইরে থেকে নয়, ঘরের মধ্যে থাকা বোমার বিস্ফোরণেই ঘটেছে এই দুর্ঘটনা। বোমা বিস্ফোরণে আদুরের সন্তানকে হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন লালবাগ এলাকার বাসিন্দা শিরিন আক্তার। প্রিয় সন্তানের এমন অকাল মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তিনি। একই অবস্থা পরিবারের অন্য সদস্যদের। তাদের দাবি, ঘরের বাইরে থেকে ছুঁড়ে মারা বোমার বিস্ফোরণে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। একটা কাগজ পড়ছে বাসাবে দেখছি, লাল লাল কাগজ। আমি কিনারে আসছিলাম, আমার উপরে পড়তো, আমি দুনিয়াতে বেঁচে গেতাম, আমার বাচ্চারা থাকতো। নিহতের স্বজনরা জানান, বিকেল 4:15টার দিকে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় গুরুতর আহত শিশু মেরাজ ও তার বড় বোন নেহাকে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেরাজকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী নেহাকে। বাইন্দা খেলতা ছিল, বাইন্দা গেটের সামনে খালি করতেই জানি কেন্দ্রে লালবাগ কেল্লা আছে, মসজিদ আছে, পাশে বাড়ি আছে, আমার লোক কেল্লা কোনো চত্রামি নাই, কোনো কিচ্ছু নাই। আমার আপু নামাজ পড়তেছে আর আমি বসেছিলাম, তার কিছুক্ষণ পরে মানে শব্দ পাইছি অনেক জোরে আর কি, দাম করে উঠছে আর কি। সন্ধ্যা 7:30টায় ঘটনাস্থলে আসে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, বাইরে থেকে নয়, ঘরের মধ্যে থাকা বোমার বিস্ফোরণেই গুরুতর আহত হয় এই দুই শিশু। বাইরে থেকে ছোড়া কিছু না, আমাদের ধারণা যেটা রুমের মধ্যেই কার ঘটনাটা ঘটছে। বোম ডিসপোজাল টিমের ধারণা হলো যেটা হলো পাইপ বোমা। এদিকে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাটারি ও তার সহ বেশ কিছু আলামত জব্দ করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চকবাজার থানায় নেওয়া হয়েছে নিহতের 6 স্বজনকে। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। ইয়াবা সহ র্যাবের হাতে আটক মামলায় পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক মাহফুজুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরও 2 পুলিশ কর্মকর্তা সহ 18 জন জড়িত থাকার কথা জানিয়েছেন। 3 দিনের রিমান্ডের দ্বিতীয় দিন আজ দুপুরে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলে আদালত 1-এর বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এই সময় তার জবানবন্দিতে এজাহারভুক্ত আসামি মহাসড়ক পুলিশের চট্টগ্রামের কুমিরা ফাঁড়ি ইনচার্জ আশিকুর রহমান, কক্সবাজারের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন সহ আরও 18 জনের নাম উল্লেখ করে তাদের জড়িত থাকার কথা জানান। এদিকে এই মামলায় গ্রেফতার হওয়া আরেক আসামি গাড়ি চালক জাবেদ আলী ফেনী মডেল থানায় দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ডে রয়েছে। জবানবন্দি দিয়েছে, সে নিজের
সহ এবং আরো 18 জন জড়িত আছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে নিজে সহ এবং আরো 18 জন জড়িত আছে। এজারে যে নামগুলি ছিল সে এই নামগুলি সে ম্যাজিস্ট্রেটের কাছে বলেছে এবং আরো আমরা 2-3টা নাম পেয়েছি, এগুলি আমরা তদন্ত করে দেখতেছি এবং তার স্বীকারোক্তি মতে ইতিমধ্যে আমরা আরেকজন আসামিকে গ্রেফতার করে তাকে রিমান্ডে নিয়েছি, তাকে জিজ্ঞাসাবাদ করতেছি। মাদকের বড় চালান সহ পুলিশ কর্মকর্তারা আটক হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সচেতন নাগরিক সমাজ। খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাদক চোরাচালানে জড়িয়ে পড়া দেশের সার্বিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। এক্ষেত্রে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। ঘটনার সূত্রপাত শনিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী লালপুর এলাকায় একটি শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি প্রাইভেট কার। পরে ধাওয়া করে গাড়িটিকে আটক করে র্যাব, আর এতেই বেরিয়ে আসে থলের বিড়াল। 60,70,000 পিস ইয়াবা বিক্রির 7 লাখ টাকা সহ আটক হন পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক। এ ঘটনায় আরও কয়েক পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছে র্যাব। রক্ষকের ভক্ষক হওয়ার এমন ঘটনায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এ ধরনের পরিস্থিতি সার্বিক আইন শৃঙ্খলার উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। তারা অনেক বেশি দায়িত্ব প্রাপ্ত হয় সমাজের নীতি নৈতিকতা রক্ষা করার জন্য। যদি এরা কোনোভাবে এই জিনিসটা সমাজে প্রমাণ করে দেয় তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যে তারা কোনো অপরাধ করলে সেটার জন্য তাদের জবাবদিহি করতে হবে না কিংবা কোনো রকম শাস্তির সম্মুখীন হতে হবে না, সেটা কিন্তু সমস্ত সমাজের নৈতিক যে একটা কাঠামো সেটার উপর বিরাট একটা আঘাত এসে পড়ে। এর আগেও এমন ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াকেই এর জন্য দুষছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। এ ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল হওয়া জরুরি বলেও মত দেন তারা। থামারি ট্রায়াল করে স্পেশাল ট্রাইব্যুনালে এরা ট্রায়াল দিয়ে সংক্ষিপ্ত সময়ে এদের যদি কঠিন বিচার মানুষ দেখে তাহলে এটা কন্ট্রোল করা সম্ভব। আর তা নইলে এই বেল দিয়ে এই কেসের লম্বা ট্রায়াল দিয়ে 2 বছর পরে মানুষ ভুলে যাবে যে কোন এএসআই ছিল এই ইয়াবা সম্রাট। এদিকে অভিযুক্ত এই পুলিশ সদস্যকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশ আইনের রক্ষক হিসেবে পরিচিত, সেক্ষেত্রে অপরাধ প্রক্রিয়ায় কেউ জড়িয়ে গেলে সাধারণভাবে জনমনে এক ধরনের অনাস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ব্যক্তিগত বিচ্যুতি এটি যাতে বন্ধ করা যায়, তাদের নৈতিক যে মনোবল সেটাকে অটুট রেখে অন্তত 0 পর্যায়ে নামিয়ে আনার যে কাজটি সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ঘটনায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো বুয়েট। হল ছেড়েছেন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় এই সিদ্ধান্ত জানালেন রেজিস্ট্রার। মেগা এবার বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁকখালী নদীসহ কয়েকটি খালের পানি বেড়ে গেছে কক্সবাজারে। এতে প্লাবিত হয়েছে জেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। রাস্তায় পানি উঠে যাওয়ায় কক্সবাজার টেকনাফ সড়ক ও মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় কক্সবাজারের সর্বোচ্চ 467 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুজউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে টানা 2 দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে জেলার নিম্ন অঞ্চল তলিয়ে গেছে। এছাড়া মহেশখালীর ধলকাটা ও টেকনাফের শাহাপুরী দ্বীপে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। মহেশখালী উপজেলার 20টি, কুতুবদিয়ার 10টি, চকরিয়ার 20টি, পেকুয়ার 10টি, রামুর 20টি, উখিয়ার 10টি ও টেকনাফের 10টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছে এলাকার প্রায় লক্ষাধিক মানুষ। এছাড়া পানিতে ভেসে গেছে প্রায় 50টি চিংড়ির ঘের। আর সাগরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে পড়েছে উপকূলের ঝাউবাগান ও মেরিন ড্রাইভ সড়কও। বৃষ্টি খুব বেশি হচ্ছে, আমাদের বাড়িঘর সব ডুবে যাচ্ছে, কাঠ পালং সব ডুবে যাচ্ছে। সব বাড়িতে এক কোমল এক গর্দন পানি হবে আর এবং আশ্রয় নিতে খুব কষ্ট হচ্ছে। মানুষেরা জীবন বাঁচানোর জন্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে রাস্তায় চলে আসছে। মালপত্র এই বস্তার মধ্যে যা আছে এগুলি ছাড়া সব কিছু ভিজে গেছে আমার। এদিকে জেলায় 3 নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান ভারী বৃষ্টিপাত আরো 2-1 দিন অব্যাহত থাকতে পারে। কক্সবাজারে রেকর্ডকৃত মোট বৃষ্টিপাতের পরিমাণ 467 মিলিমিটার, যা এ পর্যন্ত
কক্সবাজারে সর্বোচ্চ রেকর্ডকৃত বৃষ্টিপাত। আর বৃষ্টিপাতের এ ধারাটা আগামী 2-1 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত পল্লাসমূহ মেরামত পুনর্বাসন কল্পে আমাদের একটা প্রকল্প ডেফিনেট সভায় অনুমোদিত হয়েছে। আমরা আশা করছি আগামী শুকনো মৌসুমে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজসহ বাঁধগুলো পুনর্নির্মাণ বা মেরামত করতে পারবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাঁকখালী নদীর পানি বিপদসীমার 1.19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সময় সংবাদ, কক্সবাজার। ভারী বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে ভোলার নদী তীরবর্তী অর্ধশতাধিক চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। এদিকে জেলায় বিদ্যুতের সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোর 6টা থেকে পুরো জেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এছাড়া প্রবল বৃষ্টির কারণে বান্দরবানের সাথে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে বরিশালে গত 24 ঘন্টার বৃষ্টিতে নগরের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলায় গত 4 দিনের টানা বৃষ্টি আর মেঘনা ও তেঁতুলিয়া নদীর জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জেলার চর জহিরপুর, কলাতলির চর, ঢালচর, চর কুকরিমুকরি সহ 50টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। অতিবৃষ্টিতে জেলা শহর সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মেঘনা তেঁতুলিয়া নদীতে 3.86 মিটার পানি রেকর্ড করা হয়েছে। এছাড়া ভোলার উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্ক অবস্থা জারি করা হয়েছে। 24 ঘন্টা বৃষ্টি হয়েছে 151.5 মিলিমিটার, যেটা আসলে অনেক বেশি বৃষ্টি। আর স্বাভাবিকভাবে এরকম আরো কয়েকদিন চলতে পারে। এটা যদি আরো 3-4 দিন চলে তাহলে অবশ্য বন্যার দিকে হয়তো এটা সম্ভাবনা থাকে। জেলেদেরকে গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সবসময় অনুরোধ জানাচ্ছে এবং যারা উপকূলীয় এলাকায় বেরির বাইরে বসবাস করে তাদেরকেও সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা সবসময় আহ্বান জানাচ্ছে। বুধবার রাতে টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া অনেক এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। আর ড্রেনের আবর্জনা পানিতে মিশে যাওয়ার কারণে আরো বেশি দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। পানির জন্য তো আমাদের তো অনেক ক্ষতি হয়ে যেতেছে। দোকানপাট সব তলাই গেছে, বাড়িঘর তলাই গেছে। ড্রেন করছে, কাজ হয় না, পানি নামতেছে না। দ্রুত পানি নামার ব্যবস্থা করতে হবে এবং করতেছি, এবং বৃষ্টি হলেও ইনশাল্লাহ বরিশালবাসীর চলাচলের অসুবিধা হবে না। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি বাড়ার কারণে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বান্দরবান কেরানীহাট সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সাথে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে গাজীপুর, শরীয়তপুর, কুড়িগ্রামে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া ঝালকাঠির নলছিটি উপজেলায় হঠাৎ ঘূর্ণিঝড় আঘাত হানায় লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি বসতঘর, উপড়ে পড়েছে 2 শতাধিক গাছ। তাসমিন আফরোজ, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে জেনারেল র্যাঙ্ক পরিয়েছেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার। দুপুরে গণভবনে এই র্যাঙ্ক পরান 2 বাহিনীর প্রধানরা। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া আনুষ্ঠানিকভাবে নতুন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার পার্টিতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাজধানীর একটি হোটেলে এই ইফতার পার্টিতে বেগম জিয়ার পাশাপাশি বিএনপি ও 20 দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাস্তায় যানজটের কারণে ইফতার শুরুর কিছুক্ষণ পরে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন। এর আগে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য দেন। এরপর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আগামী কয়েক মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে জাতীয় পার্টি রংপুর থেকে নবযাত্রা শুরু করবে, এমন ঘোষণা দিলেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মহানগর জাতীয় পার্টির ইফতার মাহফিলে কথা বলেন তিনি। এতে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা।
এ সময় আগামীতে ক্ষমতায় যাওয়ার আশাবাদ ব্যক্ত করে এইচ.এম. এরশাদ বলেন, তারা প্রমাণ করবেন জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী। দেশ ও মানুষের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বিকেলে বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গফুর রিজভী ও এইচটি ইমাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, কৃষ্ণপদ রায় সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের আগে দেশ ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর 2:30টার দিকে এই আদেশ সংবলিত এক বিজ্ঞপ্তি বিভিন্ন হলের নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়া হয়। এতে বিকেল 5টার মধ্যে সবাইকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরীক্ষা পেছানোর দাবিতে গত 23 জুন একদল ছাত্রছাত্রী উপাচার্য, রেজিস্ট্রার ও ছাত্র কল্যাণ পরিচালককে উপাচার্যের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ছাত্ররা রোজার মধ্যে পরীক্ষা দিতে কষ্ট হবে এই নিয়ে একটা দাবি তুলেছে। তো সেই দাবিটা তুলে উপাচার্য মহোদয়ের কাছে আসছে। তো উপাচার্য মহোদয় এটা নিয়ে চিন্তা করেছে, কিন্তু বলছেন না এটা অতটা যৌক্তিক না। তারপরে ওরা মানতে চায় নাই, অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু না মানাতে এক পর্যায়ে উপাচার্যের অফিস কক্ষকে অবরোধ করে রেখেছে। পরিস্থিতি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আরও অবনতি হতে পারে সেই চিন্তা করে হল ভ্যাকেন্ট এবং 5টার মধ্যে হল ভ্যাকেন্ট এবং একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 6টি রেস্টুরেন্টকে 13 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুস কাঁটাবনের অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দোকান মালিককে 1 লাখ টাকা জরিমানা করেন। এরপর এলিফ্যান্ট রোডের একটি হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করায় দোকান মালিককে 3 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে এলিফ্যান্ট রোডের স্টার কাবাব ও ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে 5 লাখ টাকা ও 3 লাখ টাকা জরিমানা করা হয়। সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। তাহিরপুর থানার ওসি জানান, বিকেলে স্থানীয় জাদুকাটা নদীতে বালি উত্তোলনের সময় আকস্মিক বজ্রপাতে মারা যান তারা। নিহত সবাই পাথর শ্রমিক বলে জানান তিনি। তারা হলেন মানিগাঁও গ্রামের জামাল উদ্দিন, পুরানঘাট গ্রামের আব্দুর রাজ্জাক, সাউদের গাঁও গ্রামের মোহাম্মদ আলামিন। তাদের লাশ নিজ নিজ বাড়িতে দাফন করা হয়েছে। ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের 15তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়। সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে এ সভা হয়। এতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হামিদা রহমান, ভাইস চেয়ারম্যান শম্পা রহমান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাসান, পরিচালক ও স্বতন্ত্র পরিচালকরা সহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা AKM ওয়াজেদ আলী উপস্থিত ছিলেন। সংবিধান পরিবর্তনের মাধ্যমে মিয়ানমারের বিরোধী দলীয় নেতা অং সান সুচির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে। আজ দেশটির বেশিরভাগ পার্লামেন্ট সদস্য সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে সেনাবাহিনীর ভেটো দেওয়ার ক্ষমতা বহাল রাখার পক্ষে রায় দিলে অনেকটাই মুখ থুবড়ে পড়ে মিয়ানমারের পূর্ণ গণতন্ত্রের আশা। যদিও বিলটি পাশ করতে প্রয়োজনীয় 75% ভোট না পড়লেও আগামী নির্বাচনে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারছেন না শান্তিতে নোবেল জয়ী সুচি, এটা প্রায় নিশ্চিত। এদিকে গত সপ্তাহে দেয়া এক ভাষণে সুচি জানিয়েছিলেন, নির্বাচনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD। এবছরের অক্টোবর-নভেম্বরে মিয়ানমারের জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিশাল ব্যবধানে জয়লাভ করবে NLD।
ক্রিকেটের 3 ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডারের শ্রেষ্ঠত্বের আসন আবারও পুনরুদ্ধার করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। টেস্ট ও টি20 ফরম্যাটে সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব। আর ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে শ্রীলঙ্কার অলরাউন্ডার দিলশানকে পেছনে ফেলে ওয়ানডে র্যাঙ্কিংয়েরও শীর্ষে উঠে এসেছেন এই টাইগার অলরাউন্ডার। টেস্ট ও টি20তে শীর্ষে থাকলেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে দিলশানের চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব। কিন্তু ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের 3 ম্যাচে 123 ও 3টি উইকেট নিয়ে টাইগারদের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই অলরাউন্ডার। ফলে লঙ্কান অলরাউন্ডার দিলশানকে পেছনে ফেলে উঠে আসেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে। সাকিবের সংগ্রহ এখন 408 পয়েন্ট, 4 পয়েন্ট কমিয়ে দিলশান রয়েছেন দ্বিতীয় স্থানে। এছাড়াও ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে পরিবর্তন এসেছে টাইগার ক্রিকেটারদের র্যাঙ্কিংয়েও। 8 ধাপ উপরে উঠে তাসকিন রয়েছেন বোলিং বিভাগে 96তম স্থানে। 15 ধাপ উপরে উঠে সৌম্য সরকার রয়েছেন ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের 51তম স্থানে। 38তম স্থানে থাকা নাসির উঠেছেন 3 ধাপ উপরে। রাত 11টার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ধরে নিয়ে যাওয়ার 8 দিন পর নায়ক রাজ্জাককে ফেরত দিল মিয়ানমার। ঘরে ফেরার প্রতীক্ষায় প্রিয়জনরা। 3টি বিষয় সম্মত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। 2 পুলিশ কর্মকর্তা সহ 18 জন জড়িত থাকার কথা জানিয়ে জবানবন্দি দিলেন ইয়াবা সহ আটক পুলিশের সহকারী উপপরিদর্শক। মাদক ব্যবসায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক সমাজের। রাজধানীর লালবাগে বাড়িতে বোমা বিস্ফোরণে 8 বছরের এক শিশুর মৃত্যু, বোন নেহা গুরুতর আহত। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের শতাধিক গ্রাম প্লাবিত। বান্দরবানের সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ। ডুবে গেছে দক্ষিণের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। এবং টেস্ট, ওয়ানডে ও টি20 3 ধরনের ক্রিকেটে আবারও সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডেতে পেছনে ফেললেন দিলশানকে। এই ছিল আমাদের রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।